ঢাকা কুয়ালালামপুর ৫ সমঝোতা স্মারক সই। প্রধান উপদেষ্টা বললেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ। এনসিপি নেতা সার্জিসের বিরুদ্ধে মামলা। জাতীয় নির্বাচন বিতর্কিত করার চেষ্টা চলছে, মন্তব্য রিজভীর। আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। এবং দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করা হবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। লিটারে পাম অয়েলের দাম কমল ১৯ টাকা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে কথা জানান তিনি। যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এ সময় তরুণদের শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ করে দেয় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সাহায্য চান তিনি। দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্ট মামলা হয়েছে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। বাদী তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে। জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে একটি শক্তি আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মনোনীত অবস্থানে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল শেষে এমন মন্তব্য করেন তিনি। বিএনপির ডানে বামে সামনে পেছনে কোনো প্রভু নেই। বিএনপি চায় সবসময় স্বাধীনতা এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। ফ্যাসিবাদ কায়েমের জন্য আবার উত্তেজনাপূর্ণ কথা বলা শুরু করেছে অনেকেই বলে মন্তব্য করেছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গোটা জাতি অপেক্ষা করছে একটি অবাধ নির্বাচনের, তবে অনেকেই নির্বাচন নিয়ে কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আমরা যাদেরকে বারবার দেখেছি, এই আওয়ামী ফ্যাসিবাদকে তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করেছিলেন। আমরা সেই ৮৬, আমরা তার পরবর্তী পর্যায়ে ৯৪, ৯৫, ৯৬ আমরা ৫ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানি উন্মুক্ত করে দেয়া হবে। এর পাশাপাশি পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সচিবালয়ে এসব কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আর বাণিজ্য সচিব বলেন, চলতি অর্থ বছরে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $৬,৩৫০ কোটি নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। দর্শক, রিপোর্টটির জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি।
টানা ৪ মাস স্থিতিশীল থাকার পর ঊর্ধ্বমুখী দেশের বর্তমান মূল্যস্ফীতি, এতে কিছুটা নড়েচড়ে বসেছে বাণিজ্য মন্ত্রণালয়। বেঁধে দেয় ২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা। সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব জানান, চলতি অর্থবছরে সরকারের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা $৬,৩৫০ কোটি নির্ধারণ করা হয়েছে। তো তবে আমরা সেক্টরের সাথে বসে বিস্তারিত একদম ডিটেইলড স্টেক হোল্ডার কনসালটেশন করেই কিন্তু এটা করেছি, এবং সেই কারণে দেখবেন যে গত বছরের লক্ষ্যমাত্রার সাথে অর্জনের মোটামুটি বেশ ভালো সামঞ্জস্য আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে সরকার। ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ যে অ্যাক্টিভিটিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের শুল্ক আলোচনার মধ্যে উদ্ভাবিত হয়েছে, আমরা এইসব বিষয়ে সমাধান করার চেষ্টা করেছি এবং আমাদের যে টেকনিক্যাল ব্যারিয়ার্স ট্রেড যে বিষয়গুলো ছিল এগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং আমাদের ছাড় দেওয়া অ্যাজ সাচ, আপনারা জানেন যে আমাদের অনেক ধরনেরই আমদানি শুল্ক যেগুলো অলরেডি 0 থেকে 1% মধ্যে আসে। এই বাণিজ্য উপদেষ্টা জানান, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে, পাশাপাশি কমানো হয়েছে পাম অয়েলের দাম। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তো বা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। যে আমাদের যে প্রয়োজন অনুযায়ী আমরা আমদানি করি, স্পেশালি কৃষিপণ্য এবং খাদ্যপণ্যের ক্ষেত্রে। ভারতের সঙ্গে অনেক বাণিজ্য ঘাটতি রয়েছে জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, দেশটির বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হলেও তারা এখনো সাড়া দেয়নি। এমনি তো আমাদের সাথে ব্যাপক বাণিজ্য ঘাটতি ভারতের রয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রযুক্তি নির্ভর এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে তরুণরাই হবেন নতুন বাংলাদেশের মূল চালিকা শক্তি, এমন কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় এবং আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এবারে দিবসের প্রতিপাদ্য প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় 63%-এরই বয়স 35 বছরের নিচে। এই বিপুল তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় সম্পদ। এই সুযোগ একবারই আসে, তাই প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানে এগিয়ে এসে তরুণদেরই দেশের উন্নয়নে নেতৃত্ব নিতে হবে। এদিন 16 জন কৃতিত্বপূর্ণ যুব এবং যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। মনস্কতায় উজ্জীবিত হয়ে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবে। যেমন করে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে দেশকে স্বৈরশাসন মুক্ত করেছে, তেমনি গণঅভ্যুত্থানের বাংলাদেশ অর্জনেও তারা পথ প্রদর্শক হবে। চাঁদাবাজি, দখলবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহাবুদ্দিনের স্থলে কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সহ সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এতে 42টি আসনে পরিবর্তনের প্রস্তাব করেছে কারিগরি কমিটি। এর মধ্যে 39টি আসনে সীমানার সামান্য পরিবর্তনের অনুমোদন দিয়েছে ইসি। নারায়ণগঞ্জে 3টি সংসদীয় আসনে সীমানা পুনরায় নির্ধারণের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এই সুপারিশ বাস্তবায়িত হলে পরিবর্তন আসতে যাচ্ছে নারায়ণগঞ্জ 3, 4 এবং 5 আসনে। সংসদীয় আসন পুনর্বিন্যাস সুপারিশ প্রশাসনিক কাজে জটিলতার সংখ্যা তৈরি করেছে। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী রোমা চৌধুরী সুমনের রিপোর্ট, জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। নির্বাচনী এলাকার মানচিত্রে পরিবর্তন এসেছে নারায়ণগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায়। নারায়ণগঞ্জে 5টি সংসদীয় আসন রয়েছে। এই জেলার সোনারগাঁও উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 3 আসন। ইসির সুপারিশে সোনারগাঁয়ের সঙ্গে বন্দর উপজেলাও যুক্ত করা হয়েছে এই আসনে। নতুন সুপারিশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডকেই কেবল নারায়ণগঞ্জ 5 আসনের এলাকা হিসেবে নির্ধারণের সুপারিশ করেছে ইসি। পরিবর্তন হয়েছে নারায়ণগঞ্জ 4 আসনের সীমানায়ও।
এই রদবদলে নারায়ণগঞ্জে স্থানীয় রাজনীতিতে দেখা দিয়েছে নতুন সমীকরণ, দ্বিধা এবং অভ্যন্তরীণ প্রতিযোগিতা। আমার পার্সোনাল যদি কোনো চাহিদা থাকে কোনো জায়গায়, কোনো সুবিধা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি তো এটা নিয়ে কথা বলবোই। আর যদি আমার পার্সোনালি যদি কোনো সুবিধা না থাকে, চাহিদা না থাকে, তাহলে আমি জনগণ আমাকে যেখানে চাবে বা আমরা যাদের জনগণকে নিয়ে যেখানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো, আমরা সেখানেই কাজ করতে পারবো। রাজনৈতিক এবং সুশীল সমাজের সব ব্যক্তিদেরকে নিয়ে যদি এটা কাউন্সিলিং করে, আলাপ আলোচনা করে যদি এটা করতো, তাহলে এখন যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো হয়তো আসতো না। নির্বাচন কমিশন যে বিন্যাসটা করছে আসনটা, ওই হিসাবে একটা ভারসাম্য ঠিক রাখছে, যে ভোট যেন একটা ভারসাম্য থাকে, কোথাও বেশি হয়ে যায়, কোথাও কম হয়ে যায়। পরিষেবার মান যদি ঠিক রাখতে হয় এবং যদি জনদরিদ্র হয়, আশা করি ঠিক থাকবে, এটা ভালো হবে, খারাপ না। তবে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানান, আসন বিন্যাসের প্রশাসনিক কাজে কোনো সমস্যা তৈরি হবে না। তবে কেউ চাইলে লিখিত আকারে অভিযোগ দিলে তা আমলে নেওয়া হবে। একজন স্থানীয় মানুষ সে উপজেলাতে যাবে, উপজেলা তো আর চেঞ্জ হচ্ছে না, সেই ইউনিয়ন পরিষদে যাবে, আর এই উপজেলা লেভেলে তো আসলে উপজেলাতেই সাধারণত প্রশাসনিক কাজগুলো হয়ে থাকে। সুতরাং আমার কাছে মনে হয় না যে প্রশাসনিক কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে। নারায়ণগঞ্জের নির্বাচনী ভৌগোলিক চিত্র বদলে যাওয়ায় রাজনৈতিক দলগুলোকে নতুন করে কৌশল সাজাতে হচ্ছে। বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এই পুনর্বিন্যাস একদিকে যেমন প্রতিযোগিতার ক্ষেত্র উন্মুক্ত করেছে, তেমনি তৈরি করেছে সমন্বয় সংকট। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। শ্রাবণের শেষে প্রচণ্ড গরম, শেষ রাতে অল্প ঠান্ডা অনুভূত হচ্ছে সারা দেশে। রাজধানীতে ম্রিয়মাণ হলেও নগরের বাইরে তা দৃশ্যমান। এদিকে দেশজুড়ে জ্বর, সর্দি কাশির প্রকোপ। গ্রাম থেকে শহর সর্বত্রই জ্বর এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছেন অনেকেই। কেউ কেউ আবার পুরো পরিবার সহ জ্বর সর্দিতে ভুগছেন। স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট IEDCR এর নিয়মিত পর্যবেক্ষণ অনুযায়ী ঋতু পরিবর্তনের এই সময় সাধারণত ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বেড়ে যায়। আর এ বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হতে চাই বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর মাকসুদুর রহমানের সাথে। ডক্টর মাকসুদুর রহমান স্যার, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এখন যেহেতু ইনফ্লুয়েঞ্জার প্রকোপ অনেক বেড়ে গিয়েছে, বিশেষ করে শিশুরা এতে বেশি আক্রান্ত হচ্ছে, এক্ষেত্রে কি কি করণীয় রয়েছে অভিভাবকগণদের, আপনি যদি আমাদের সাথে বিস্তারিত বলেন। হ্যাঁ, আপনি ভালো প্রশ্ন করেছেন। তবে ইনফ্লুয়েঞ্জা না বলে আমরা যদি সাধারণ জ্বর বলে থাকি, এই জ্বরের কিন্তু এখন কিন্তু বর্ষাকাল। আমরা জানি যে সারা বছরের জ্বরের বিভিন্ন কারণ আছে, কিছু সিজনাল ভেরিয়েশন থাকে। এই বর্ষাকালে কিন্তু প্রতি বছরের ন্যায় ডেঙ্গুটা কিন্তু বেশি, এবং সর্দি কাশি এখন হচ্ছে। কিন্তু এই সিজনে আমরা যে এখন যে আমরা জানি যে নর্মাল যে জ্বরের জন্য বাচ্চাদের যে প্রস্রাবে ইনফেকশন, টাইফয়েড, এগুলো তো থাকবেই, এগুলো আছে। কিন্তু ইদানিং আমি যেখানে চাকরি করি, যে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, সেখানে কিন্তু ইদানিং আমরা জ্বরের যে কারণগুলা, সে মোস্টলি কারণ কিন্তু আমরা যেটা পাই যে সর্দি কাশি গুলো ইদানিং বেশি পাচ্ছি, তার সাথে সাথে ডেঙ্গুটাও পাচ্ছি, যে আগের মতো ডেঙ্গুটা পাচ্ছি। এই ক্ষেত্রে আরেকটা জিনিস নতুন করে বাংলাদেশে যেটা হচ্ছে, যে বাংলাদেশে 5-6 বছর আগে যেভাবে চিকুনগুনিয়া হচ্ছে, যে আমরা কিন্তু বহির্বিভাগে কিন্তু প্রচুর চিকুনগুনিয়া পাচ্ছি, এবং এই চিকুনগুনিয়ার কিন্তু পেশেন্ট গুলো, ছোট বাচ্চারা কিন্তু আমাদের কাছে আছে। আরেকটা জিনিস হলো যে সর্দি কাশি, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, এই জ্বরগুলো কিন্তু প্রায় কাছাকাছি, যে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া এগুলা আলাদা করা কিন্তু মুশকিল। জি জি, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে লক্ষণগুলো প্রায় একই রকম, সেক্ষেত্রে সরাসরি আমাদের যারা অভিভাবক আছেন তাদের কি শিশুদের জ্বর আসলে 2-1 দিনের মধ্যেই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, নাকি অপেক্ষা করা উচিত? হ্যাঁ, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে প্রথম দিনের যদি জ্বর থাকে, আমাদের কিন্তু সর্দি কাশি, যেটাকে আমরা কমন কোল্ড বলে থাকি, নাকে পানি, সর্দি, তারপর কাশি, এই জিনিসগুলা। আরেকটা আছে ডেঙ্গু, আরেকটা হলো চিকুনগুনিয়া। এখন এখানে সমস্যা হলো, আপনি সর্দি কাশিতে যে নাকে পানি, সর্দি কাশি এগুলো যখন হবে, তখন আপনি 3-4 দিন অপেক্ষা করতে পারবেন, কিন্তু ডেঙ্গুতে কিন্তু অপেক্ষা করতে পারবেন না। ডেঙ্গুর জ্বরে সারা শরীর ব্যথা হবে, হাড়ে ব্যথা হবে, সবকিছুতে ব্যথা হবে। এবং ডেঙ্গুর যে বৈশিষ্ট্য, বেশিরভাগ ডেঙ্গুটা কিন্তু 3 দিনে প্রচন্ড জ্বর থাকে, তারপরে কিন্তু জ্বর চলে যায়। কিন্তু অন্যান্য জ্বরের ক্ষেত্রে আমরা যেটা জানি, যে ডেঙ্গু যে জ্বর চলে যাওয়া মানে রোগী ভালো, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে একমাত্র জ্বর চলে গেলেও তারপরে কিন্তু আমাদের যারা খারাপ হয়, যে সাধারণত
20 থেকে 10% মতো খারাপ হয়, তাদের কিন্তু প্লাটিলেট, ব্লাড প্রেশার এগুলো কিন্তু কমে যেতে পারে, লিভারের এনজাইম গুলো বেড়ে যেতে পারে। তো সুতরাং প্রথম দিন থেকেই চিকিৎসকের পরামর্শ কিন্তু নিতে হবে, যে কোনো জ্বরে হোক। তারপরে চিকিৎসক বলবো যে আপনি বাড়িতে থাকবেন নাকি আপনি হসপিটালে একদিনের জন্য ভর্তি হবেন নাকি অনেক দিনের জন্য ভর্তি হবেন। তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো, সাধারণত যে জ্বরে সর্দি কাশি থাকে সেগুলো সাধারণত ডেঙ্গুতে কম হয় বা চিকুনগুনিয়াতে কম হয়, তখন হয়তো আমরা চিকিৎসকরা এটা অপেক্ষা করতে বলি বাসায়। কিন্তু যেখানে সর্দি কাশি নেই, প্রচন্ড হাড়ে ব্যথা, মাথা ব্যথা এগুলো যখন হয় তখন কিন্তু আমরা ডেঙ্গু চিন্তা করি। আর ইদানিং কিন্তু আমরা চিকুনগুনিয়া চিন্তা করতেছি। চিকুনগুনিয়াতে যেটা জ্বর হয়, জ্বর তো হবে ডেঙ্গুর মতোই। তারপরে এদের কিন্তু আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে গিটে গিটে ব্যথা, অর্থাৎ হাড়ে হাড়ে কিন্তু ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা। এবং এটাকে চিকুনগুনিয়াতে বলা হচ্ছে যে এটা কিছুটা আপনাদের খোঁড়ানোর মতো অবস্থা, অর্থাৎ সে কিন্তু ছোট হয়ে যায়, অর্থাৎ তার হাড়গুলাতে এত ব্যথা হয়। তো সুতরাং ডেঙ্গু থেকে কিন্তু এটা আমরা আলাদা করতে পারি। তো অর্থাৎ হলো যে যেটা দর্শকরা আমি বলবো যে আপনারা প্রথম দিনের জ্বরে কিন্তু চিকিৎসকের কাছে হয় ফোন হোক বা আউটডোরে চলে আসুক বা চেম্বারে হোক, যেখানে হোক আপনারা চলে আসবেন, চিকিৎসকের পরামর্শ মতো তারপর আপনাদেরকে চলতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মাকসুদুর রহমান। দর্শক, এবারে থাকছে সারা বাংলার সংবাদ। সাভারের আশুলিয়ার বাইপাল এলাকায় জুলাই আন্দোলনের শহীদ ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার মামুন বিপ্লবের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব সহ আরও অনেকে। পরে শহীদ স্বেচ্ছাসেবক দলের নেতা পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ধামরাইয়ে জাতীয় এবং আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ অনেকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কর্মকর্তা রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার সহ আরও অনেকে। পরে যুব ঋণের চেক বিতরণ করা হয়। ড্রেনেজ ব্যবস্থা দুর্বল দিয়ে চলছে দেশের বৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর। অরক্ষিতভাবে পড়ে আছে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কের পাশের ড্রেনগুলো। এতে অল্প বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। প্রতিনিধি সহকর্মী মোবারক হোসেন রনির তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর, অথচ দুর্বল ড্রেনেজ ব্যবস্থা দিয়ে চলছে পুরো নগরী। চান্দনা চৌরাস্তার চিত্র এটি। 6 মাস আগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের এই ড্রেনের কাজ শুরু করে সিটি কর্পোরেশন। পথচারীদের চলাচলে ড্রেনের ওপর কিছু অংশে বাঁশের চালি বিছিয়ে রাখা হয়। এরপর থেকে হালকা বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। রাস্তাটা ভাঙার কারণে ঈদের আগে নাকি ভাঙছে, আমরা এসে দেখি সবই ভাঙা। অন্তত 200-400 লোকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর রাস্তাঘাটে চলাফেরার মানুষের খুবই অ্যাক্সিডেন্ট হয়, বৃষ্টি পানি হলে তো জমে শেষ হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন একদিকে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আর সিটি কর্পোরেশনের এমন অরক্ষিত ড্রেনেজ ব্যবস্থাকে বিপজ্জনক বলছে নগরবাসী। ড্রেনের কোনো কাজ কাম করে না। গতকাল একটু বৃষ্টি হলে মনে করেন ড্রেনের যে ময়লা পানি সব আমাদের দোকানের ভিতরে ঢুকে যায়। আমরা ঠিকমতো ব্যবসা করতে পারতেছি না, আমাদের খুব সমস্যা হচ্ছে। একদম ভালো ড্রেনের দিক দা ভাঙ্গে থেকে চলে গেছে, কে ভাঙছে কারা ভাঙছে তা কয়ে পারি না। আমরা যে দোকানটা দেখেন 30,000 টাকা ভাড়া, দিন গেলে 1,000 টাকা ভাড়া দিতে মানুষ আসতে পারে না, যাইতে পারে না। আমাদের বেচা কেনা নাই, এগুলো হিমজিম খায় গেছে। ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বলেন, ড্রেনেজ ব্যবস্থা দুর্বল থাকায় অল্প বৃষ্টিতেই ডুবে যায় চৌরাস্তার রাস্তাঘাট। ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে, বিশেষ করে ছোট ড্রেন, যেই পরিমাণে পানি বিভিন্ন জায়গায় যাওয়ার কথা সেই পরিমাণে পানি যেতে পারতেছে না। সেই ক্ষেত্রে আমার কাছে অনেকবারে আসছে, আমি আমার পক্ষ থেকে যতটুকু চেষ্টা করেছি। দুর্ঘটনার হাত থেকে রক্ষায় দ্রুত ড্রেন নির্মাণ কাজ শেষ করার দাবি নগরবাসীর। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।
বিএনপির কিছু নেতার ইন্ধনে সাভার বিরুলিয়া বড় কাকর মৌজায় শাগুফতার নিজস্ব জমি দখলের মহোৎসবে মেতে উঠেছে মিরপুরের এখলাস উদ্দিন মোল্লা এবং নজরুল গং। এই অভিযোগ করেছে শাগুফতা হাউজিং কর্তৃপক্ষ। গতরাতে ড্রেজার লাগিয়ে সাভার থানার এসআই মেহেদী হাসানের সহায়তায় নজরুল গং বিরুলিয়া শাগুফতা হাউজিংয়ে জোরপূর্বক মাটি ভরাটের কাজ চালায়। এতে বাধা দিলে হাউজিংয়ের সাইনবোর্ড ভেঙে দুমড়ে মুচড়ে দেয় এবং কেয়ারটেকারকে ভয়ভীতি দেখায়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চৌদ্দ আসনের জনগণ আমাকে চাচ্ছে, প্রত্যেকটা এলাকা আমি গণসংযোগ করতেছি। মিরপুরে তো আমরা আজকে নেতৃত্ব দিচ্ছি না, আমাদের জন্মটাই হলো। এবার থাকছে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মহানগরের খুলশী থানা যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঝাউতলা টাওয়ার এলাকায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক জহিরুল ইসলাম জীবন। আবুল কালামের সঞ্চালনে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মানিক সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ঢাকা কুয়ালালামপুর ৫ সমঝোতা স্মারক সই। প্রধান উপদেষ্টা বললেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, এনসিপি নেতা সার্জিসের বিরুদ্ধে মামলা। জাতীয় নির্বাচন বিতর্কিত করার চেষ্টা চলছে, মন্তব্য রিজভীর। আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। এবং দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করা হবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। লিটারে পাম অয়েলের দাম কমল ১৯ টাকা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।